আজকের টপিকটা মেইনলি হচ্ছে স্পেসিফিক হিট নিয়ে। স্পেসিফিক হিট, তো স্পেসিফিক হিট এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, আমরা একটা বাংলা নাম জানতাম, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। ঠিক আছে, আপেক্ষিক তাপটাকে ইংলিশে স্পেসিফিক হিট বলা হয়। তো স্পেসিফিক হিট হচ্ছে যে, তার আগে একটু বলি যে একটি বস্তুর যদি আমি টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধি করতে চাই, তাহলে তাতে তাপ দিতে হয় বা বাইরে থেকে কি করতে হয়, কোনো এনার্জি দিতে হয়। ঠিক আছে, তো স্পেসিফিক হিট হচ্ছে এরকম জিনিস যে কোন একটা বস্তুর ভর যদি 1 কেজি হয়, কোন একটি বস্তুর ভর যদি 1 কেজি হয়, তাহলে ওই বস্তুর তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে আমাকে বাইরে থেকে যে পরিমাণ তাপ দিতে হবে সেটাকে আমি বলছি স্পেসিফিক হিট। তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমার বস্তুর ভর হতে হবে কত? বস্তুর ভর হতে হবে হচ্ছে কত? 1 কেজি। 1 কেজি একটি বস্তুর, সেই বস্তুর তাপমাত্রা আমি কতটুকু বৃদ্ধি করব? 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন, যেটাই বলি আমরা, সে বস্তুর তাপমাত্রা মনে করলাম যে 1 কেলভিন বৃদ্ধি করব। যদি বৃদ্ধি করতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ বাইরে থেকে এনার্জি বা তাপ দেয়া লাগবে, সেটাকে আমরা বলবো হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। এখন আমি যদি বলি যে পানির জন্য, পানির পানির ভর যদি হয় 1 কেজি, বিশুদ্ধ পানি, তাহলে সেই বিশুদ্ধ পানির তাপমাত্রা যদি আমি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, কিরকম? আমি মনে করলাম যে সে 30 ডিগ্রি সেলসিয়াসে আছে, তাহলে আমি তাকে 31 ডিগ্রি সেলসিয়াসে নিতে চাই, তাহলে কি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমি বাড়াতে চাই, তাহলে পানিতে আমাকে তাপ দিতে হবে 4200 জুল। তাহলে পানির আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট কত আমার? 4200 জুল পার কেজি পার কেলভিন। এরকম। আবার আমি যদি এইরকম, আমার স্পেসিফিক হিটটা এক একটা বস্তুর জন্য এক একটা ধরনের হতে পারে। ঠিক আছে, পানির জন্য আমার 4200 জুল তাপ দেয়া লাগবে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, কিন্তু একটা লোহার জন্য, তার জন্য হয়তো অন্য কোনো তাপ দিতে হতে পারে, বেশি বা কম অন্য কোনো তাপ হতে পারে। এজন্য কি এক একটা বস্তুর জন্য আমার স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপটা এক একটা হবে, কারণ এক একটা বস্তুর জন্য তাপমাত্রা বাড়াতে এক এক পরিমাণে তাপ দরকার হয়, যার জন্য আমার স্পেসিফিক হিটটাও কি আলাদা আলাদা হবে। ঠিক আছে, এখন আমরা তাপটাকে নরমালি কিউ দ্বারা চিহ্নিত করে থাকি। এখানে হইতেছে যেটা আছে, স্পেসিফিক হিটের একটা সংজ্ঞা দেয়া আছে, যে স্পেসিফিক হিটটা বলতেছে কি, যে is the amount of energy, সেই পরিমাণ তাপ, that is required, যেটি কিনা প্রয়োজন, to raise the temperature, তাপমাত্রা বাড়াতে, of 1 কেজি, 1 কেজি ভরের কোনো বস্তুর, বাই 1 ডিগ্রি সেলসিয়াস or 1 কেলভিন। মানে 1 ডিগ্রি সেলসিয়াস or 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে হবে কার? 1 কেজি ভরের একটি বস্তুর। তাহলে আমার যে পরিমাণে তাপ দরকার হবে সেটাকেই আমরা বলবো স্পেসিফিক হিট, যার এককটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, এখন এখানে হইতেছে চার্টে দেয়া আছে যে কোন বস্তুর স্পেসিফিক হিটটা কেমন। যেমন আমার অ্যালুমিনিয়ামের দেয়া আছে কত? অ্যালুমিনিয়ামের দেয়া আছে হচ্ছে 900। যেমন আমি বলতেছিলাম যে পানি, আমি যদি একটু ওয়াটারে দেখি, ওয়াটারটা কোথায় আছে? এখানে হচ্ছে এই যে বরফের দেয়া আছে, বরফের কত আমার? 2100। বরফের কত আমার? 2100। ওয়াটারটা মেবি এখানে দেয়া নেই। আচ্ছা, বরফেরটা হচ্ছে 2100। আচ্ছা, এই যে ওয়াটার এটা দেয়া আছে 4186, মানে ওটা 4200 ধরতে পারি আমরা, 4200। তো এখানে হচ্ছে বিভিন্ন দেশে, একটু খেয়াল করে দেখেন। আবার আমি যদি একটু আয়রন দেখি, আয়রনের কত? 450। তার মানে আয়রনের কিন্তু, বা লোহারতে যদি আপনি অল্প একটু তাপ দেন, তাহলে কিন্তু লোহা অনেক বেশি কি হয়ে যায়? গরম হয়ে যায়। তার মানে আপনি যদি লোহাতে 450 জুল তাপ দেন, তাহলে কিন্তু লোহার 1 কেজি ভরের লোহার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। কিন্তু পানির জন্য কিন্তু আপনাকে কত দিতে হবে? 4200 জুল তাপ দিতে হবে। কতটুকু?
তাপমাত্রা বৃদ্ধি করতে ওই 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে, কারণ পানি কি গরম হয় কি ধীরে ধীরে, কিন্তু লোহা কি তার আগে কি হয়ে যায়, গরম হয়ে যায়। যার কারণে লোহাতে আপনি যদি অল্প তাপ দেন বা 450 জুল তাপ দেন, কতটুকু লোহাতে, 1 কেজি লোহাতে যদি 450 জুল তাপ দেন, তাহলে কিন্তু তার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। কিন্তু ওই 1 কেজি ভরের বিশুদ্ধ পানিতেই যদি আপনি 4200 জুল তাপ দিতে পারেন, তাহলেই কেবলমাত্র 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তো এখানে হচ্ছে বিভিন্ন বস্তুর আহ স্পেসিফিক হিটটা দেয়া আছে। আমরা যখন ম্যাথ করব তখন আমাদের নিশ্চয়ই এই চারটা দরকার হবে। আচ্ছা, এরপরে এখানে একটা সমীকরণ আছে, এই সমীকরণটা আমাদের হতেছে জানা লাগবে। এই সমীকরণে টা কেমন সেটা একটু দেখেন। আমি স্পেসিফিক হিটটাকে আমরা নর্মালি এস দ্বারা চিহ্নিত করি। কি দ্বারা চিহ্নিত করি? এস দ্বারা। মানে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বা 1 কেলভিন বাড়াতে, 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন, ততটুকু হচ্ছে আমরা কি দ্বারা চিহ্নিত করি? এস দ্বারা চিহ্নিত করি। এখন আমি মনে করলাম আমার একটা বস্তু, সেই বস্তুর ভর 1 কেজি না, মনে করলাম অন্য কিছু একটা কেজি, ঠিক আছে, কেজি। তাহলে এই কেজি বস্তুর তাপমাত্রা আমি মনে করলাম ডেল থেটা পরিমাণ, ডেল থেটা ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাচ্ছি। কতটুকু? ডেল থেটা ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি কেলভিন বাড়াতে চাচ্ছি, ঠিক আছে। ডেল কেজি ভরের বস্তুর তাপমাত্রা আমি কতটুকু বাড়াতে চাচ্ছি? ডেল থেটা ডিগ্রি সেলসিয়াস বা ডেল থেটা ডিগ্রি কেলভিন বাড়াতে চাচ্ছি। তাহলে তাহলে হচ্ছে কি, আমার আমার যে তাপ, আমি মনে করলাম যে তাপটা আমার কতটুকু লাগবে, তাপটা আমি মনে করলাম যে লাগবে হচ্ছে কিউ পরিমাণ তাপ। তাহলে কি, আমার কেজি একটা ভর, কেজি ভরের, এই কেজিটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো 1 কেজি না, অন্য যে কোনো কিছু হতে পারে, 1 কেজিও হতে পারে, 1.5 কেজি হতে পারে, 2 কেজি, 10 কেজি, যা ইচ্ছা হতে পারে। আর এই তাপমাত্রাটাও যে কোনো তাপমাত্রা, এটা 1 ডিগ্রি সেলসিয়াস হবে এরকম কোনো কথা না, বরং যে কোনো কিছু হতে পারে। তো আমি মনে করলাম যে কেজি ভরের একটা বস্তুর তাপমাত্রা আমি যদি থেটা ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই, তাহলে আমার কতটুকু তাপ লাগে? কিউ পরিমাণ তাপ লাগে, কিউ পরিমাণ তাপ লাগে। তাহলে আমি কি বলতে পারি যে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই, তাহলে আমার কতটুকু তাপ লাগবে? তাহলে কিন্তু আমার তাপ লাগবে হচ্ছে কিউ বাই কিউ ডিভাইডেড বাই, এগুলো হচ্ছে নিচে চলে আসবে, মানে এম, মানে ঐকিক নিয়ম অনুযায়ী এম, আর এখানে হচ্ছে সে ডেল থেটা। আমরা এগুলো হচ্ছে করে আসছি, ঠিক আছে। তাহলে কেজি ভরে বস্তু তাপমাত্রা থেটা ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাইলে যদি কিউ তাপের প্রয়োজন হয়, তাহলে 1 কেজি ভরে বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলে আমাকে কি কিউ বাই ডেল থেটা পরিমাণ তাপের প্রয়োজন, ঠিক আছে। এখন আমরা কি জানি? আমরা মানে সংজ্ঞা হতে জানি বা ডেফিনেশন হতে জানি যে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপ দরকার হয়, সেটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? এস দ্বারা চিহ্নিত করি, যেটাকে আমরা বলছি হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে এই এস ইকুয়াল টু এই তাপটাই হচ্ছে কিন্তু আমার এই যে এখানেরটা, দ্যাট ইজ কিউ বাই ডেল থেটা, ঠিক আছে, কিউ বাই এম ডেল থেটা। এবং সেখান থেকে আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল থেটা। এই কিউটাকে রেখে যদি আমরা ওর পাশে এম আর ডেল থেটাটাকে এস এর সাথে গুণ করে দেই, তাহলে আমার আসবে হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। ওকে, তাহলে আমি আরেকবার একটু বলছি যে স্পেসিফিক হিটটা হচ্ছে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, যে পরিমাণ তাপের প্রয়োজন, কতটুক ভরের? 1 কেজি ভরের কতটুক তাপমাত্রা? 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি কেলভিন তাপমাত্রা বাড়াতে যতটুক তাপের প্রয়োজন, ততটুকুকে বলছি আমরা এস। তাহলে আমি মনে করলাম যে কেজি ভরের বস্তুর তাপমাত্রা ডেল থেটা পরিমাণ বাড়াবো, তাহলে আমার কিউ পরিমাণ তাপের প্রয়োজন। তাহলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, তাহলে আমার কি কিউ বাই এম ডেল থেটা পরিমাণ তাপের প্রয়োজন। তাহলে ওই 1 কেজির 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য যেটা, সেটাই আমার কি আবার এস। তাহলে ওই জন্য আমরা লিখতে পারি এস ইকুয়াল টু কিউ বাই এম ডেল থেটা বা কিউ ইকুয়াল টু
এমএস ডেল থিটা। তাহলে আমাদের ম্যাথ করতে হলে অবশ্যই এটা জানা লাগবে। অর্থাৎ আমি এখান থেকে কি বলতে পারি, এখানে আমি এম এর মান যদি জানি, এস এর মান যদি জানি, ডেল থিটার মান যদি জানি, তাহলে কতটুকু তাপ প্রয়োজন বা কিউ কতটুকু প্রয়োজন সেটা কিন্তু আমি চাইলেই বের করতে পারবো। এখন আমি মনে করলাম যে একটা বস্তুর ভর দিয়ে দিল 2 কেজি, তাহলে আমরা এম বসাবো 2 কেজি, তার আপেক্ষিক তাপ আমরা চার্ট থেকে জেনে নেব, কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করতে চাই সেটা হচ্ছে আমরা লিখবো। তাহলে ওই ভরের বস্তুর তাপমাত্রা অতটুকু বৃদ্ধি করতে আমার কত তাপের প্রয়োজন কিউ হবে, সেটা হচ্ছে আমি এই সমীকরণের মাধ্যমে বের করতে পারবো। এবং এখানে হচ্ছে এটাই বলা আছে, এই সমীকরণটা হয়তো প্রমাণ করে দেয় না, যাই হোক। আচ্ছা, এখানে হচ্ছে যেটা দেখানো হচ্ছে, আমি আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি কেলভিন তো এক না। এর আগের দিন আমি দেখছি যে ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি কেলভিনটা এক না, মানে ডিগ্রি সেলসিয়াস যা হয় তার সাথে 273 যদি আমরা যোগ করতে পারি তাহলে হচ্ছে ডিগ্রি কেলভিন। বা আমরা এর আগের দিন আমরা এই বিভিন্ন যে স্কেল, সেই স্কেলের সাথে কি সম্পর্ক আমরা দেখছি, বিভিন্ন স্কেলের সাথে হচ্ছে সম্পর্ক আমরা দেখছি। আচ্ছা, কিন্তু একটু বলে নেই আমি, তাহলে আমি বারবার বলতেছিলাম যে 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি কেলভিন, 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি কেলভিনের কথা আমি বলছিলাম। সবাই মিউট করেন, মিউট করেন সবাই। ওকে, তাহলে আমি বলছিলাম হচ্ছে, আমি বলতেছিলাম যে 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি কেলভিনের কথা। তার মানে ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি কেলভিন কি এক? হ্যাঁ, হয়তোবা এক না, দুটোতে হইতেছে এক না, কিন্তু তাদের পার্থক্য এক। মানে কেমন? মানে হচ্ছে মনে করলাম যে আপনার, আমি আমার একটা জায়গায় তাপমাত্রা হচ্ছে, মনে করলাম যে 30 ডিগ্রি সেলসিয়াস, এক জায়গায় তাপমাত্রা কত, 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে। তাহলে কেলভিন স্কেলে ওই তাপমাত্রাটা হবে, তার সাথে যদি আমি 273 যোগ করি, তাহলে 273 যদি আমি যোগ করি তাহলে আমার হবে 303 কেলভিন, 303 ডিগ্রি কেলভিন, 303 ডিগ্রি কেলভিন। তার মানে ডিগ্রি সেলসিয়াসে যখন আমার তাপমাত্রা দেখাবে 30 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলের সাথে দেখাবে কিন্তু 303 ডিগ্রি কেলভিন। এখন এখন কথাটা হচ্ছে, আমি কিন্তু ওখানে কোথাও থেটা ইউজ করি না, ইউজ করছি কি ডেল থেটা। ডেল থেটা মানে তাপমাত্রার পার্থক্য। এখন আমি মনে করলাম যে 30 ডিগ্রি সেলসিয়াসও যেই তাপমাত্রা, 303 কেলভিনও কিন্তু একই তাপমাত্রা। এখন আমি মনে করলাম যে পানির তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াসে, আমি এই 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব। তাহলে আমি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কোথায় নিয়ে আসলাম, 32 ডিগ্রি সেলসিয়াসে। কেলভিন স্কেলে ঠিক এই 32 ডিগ্রি সেলসিয়াসটা কত হবে বলেন তো? কেলভিন স্কেলে হবে কিন্তু তার সাথে যদি 273 যোগ করি হয়ে যাবে 305, হয়ে যাবে কত, 305। 305। হ্যাঁ, এখন একটু খেয়াল করে দেখেন যে আমার আমার এখানে, এখানেও তাপমাত্রার পার্থক্য হলো কত, 2 2 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে তাপমাত্রার পার্থক্য হলো কত, ঠিক একই, 2 ডিগ্রি কেলভিন। বোঝা গেছে? মানে আমার তাপমাত্রা হয়তো এক না, কিন্তু তাপমাত্রার পার্থক্যটা এক। তাপমাত্রা হয়তো এখানে 30, এখানে 32, মানে 2, এখানে 303, এখানে 305, মানে তাপমাত্রা হয়তো এক না, এখানে 30, এখানে 32, এখানে 303, এখানে 305, কিন্তু তাপমাত্রার পার্থক্যটা এক। এখানেও 2, এখানেও 2। এই জন্য ডেল থেটা, আমরা বলি ডেল থেটা মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য। আমার সূত্রটা ছিল হইতেছে এমএস ডেল থেটা। ঠিক আছে, তার মানে সেই ডেল থেটা আপনি কেলভিনে থাকুক আর ডিগ্রি সেলসিয়াসে থাকুক, পার্থক্যটা কিন্তু একই হবে। এই জন্যই বলছে যে তাপমাত্রার পার্থক্য ডিগ্রি সেলসিয়াসে হোক আর ডিগ্রি কেলভিনে হোক, দুটোই কি সমান, কিন্তু তাপমাত্রা কিন্তু এক না। যেমন এখানে হচ্ছে এই পাশে আমি যদি বলি 32 - 30, এই পাশে কি 32 - 30, কিন্তু ও পাশে কি, ও পাশে কিন্তু 305 - 303,
মানে দুইটার তাপমাত্রা আলাদা, কিন্তু তাপমাত্রার পার্থক্য কত? দুটোরই 2। এই জন্য এটা বলা হচ্ছে যে তাপমাত্রার পার্থক্য সেটা আমি ডিগ্রি সেলসিয়াসে নেই কিংবা ডিগ্রি কেলভিনে নেই, সবই কি একই। আচ্ছা, এটা মুছে নিতে হবে। এখন হচ্ছে আমাদের কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের করা লাগবে। আচ্ছা, সেই প্রবলেমগুলো একটু দেখবো। এখানে বলা হচ্ছে, তার আগে আমি আপনাদের জন্য একটা সিম্পলি বাংলাতেই এটা আমি নিজেই করে রাখছি। ঠিক আছে? এটা দেখা যাচ্ছে না? এটা দেখা যাওয়ার কথা। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? ওকে। এখানে আমরা হচ্ছে মেইনলি এই অধ্যায়ে তাপের পরিমাণ নির্ণয় করব। আচ্ছা, সবাই একটু মিউট করেন, সবাই একটু মিউট করেন প্লিজ। আমরা এখানে হচ্ছে তাপের পরিমাণটা বের করব। ওকে, তাপের পরিমাণটা আমরা বের করতে চাচ্ছি। তো তাপের পরিমাণটা কি? কিউ ইকুয়াল টু কি এম এস ডেল থেটা। কিউ ইকুয়াল টু কি এম এস ডেল থেটা। এখানে একটা কথা আমি লিখছি, বাইরে থেকে তাপ দিলে ওটা একটু পরে বলতেছি, বাট এমনি তাপের পরিমাণ হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। এখন বিষয়টা বুঝতে হবে। বিষয়টা হচ্ছে একটি বস্তু, তার নরমালি তিনটা অবস্থা আমরা ধরি, যে কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়। এখন আমি মনে করলাম শুরুতে স্টেপ 1, যেখানে বস্তুটি কঠিন অবস্থায় আছে, এই বস্তুটিকে আমি যদি গলাতে চাই, এই বস্তুটিকে যদি আমি গলাতে চাই, তাহলে আমাকে গলানোর তাপমাত্রা পর্যন্ত নিয়ে যেতে হবে। গলানোর তাপমাত্রা পর্যন্ত নিয়ে যেতে হবে। কেমন? আমি মনে করলাম যে লোহা, লোহা সেটি, সে মনে করলাম যে সেটি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে। 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি সেটি কি গলে যায়? 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন সে আছে 50 ডিগ্রি সেলসিয়াস। কততে আছে সে? 50 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, তো এখন এই লোহাটাকে আমি কি করতে চাচ্ছি? গলাতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? গলাতে চাচ্ছি। তার মানে গলাতে চাইলে আমাকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি করতে হবে? ওই লোহাটাকে নিয়ে যেতে হবে। তার মানে এই হচ্ছে স্টেপ 1-এ, যে আমি একটা বস্তু কি আছে আমার? কঠিন অবস্থায় আছে। তো আমি যদি তাকে গলাতে চাই, তাহলে আমাকে তার গলনাঙ্কের তাপমাত্রা পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে, এবং নিয়ে যেতে হলে আমাকে কি করতে হবে? বাইরে থেকে অবশ্যই তাপ দিতে হবে। ওকে, আচ্ছা। এবার আমি এই প্রত্যেকটা একটু বলি, যে প্রত্যেকটা বস্তুর মধ্যে কিছু সুপ্ত তাপ মানে লুকায়িত তাপ জমা থাকে, যেগুলো সব সময় প্রকাশ পায় না, একটি নির্দিষ্ট অবস্থায় প্রকাশ পায়। বস্তুটা যখন বা লোহাটা যখন সলিড ছিল, একদম সলিড ছিল বা কঠিন অবস্থায় ছিল, তখন এই ধর্মটা প্রকাশ পায়নি। কিন্তু যেই মাত্র আপনি বস্তুটাকে একদম গলায়তে নিয়ে যাবেন, মানে গলনের তাপমাত্রা পর্যন্ত নিয়ে যাবেন, মানে একদম 1000 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাবেন, তখন ওই বস্তুটা তার ভিতরে থাকা লেটেন্ট হিট বা সুপ্ত তাপ এটাকে নির্গত করবে। নির্গত করবে। আমি মনে করলাম যে এই বাইরে থেকে যে তাপ, এই যে নির্গত যে তাপটা হবে, ওই তাপটা কিন্তু আপনি বাইরে থেকে দিচ্ছেন না, ওটা হচ্ছে কি, ওটা ওই বস্তুর মধ্যে কি ছিল? আগে থেকেই ছিল। ওই তাপটা সে কি করবে? নির্গত করবে। তার মানে আপনি বাইরে থেকে কোনটা দিচ্ছেন? Q1 দিচ্ছেন, যেটা হচ্ছে 50 ডিগ্রি থেকে 1000 ডিগ্রি পর্যন্ত নিতে। এরপরে 1000 ডিগ্রি মানে গলানোর পর্যন্ত নিয়ে যাবার, এটা কিন্তু গলানো পর্যন্ত নিয়ে যেতে হবে। আপনি যদি 900 ডিগ্রিতে এনে ছেড়ে দেন, তাহলে কিন্তু এই তাপ ভিতর, তার ভিতরে যে সুপ্ত তাপটা ছিল সে কিন্তু সেটা বের করবে না। তার মানে যখন আপনি তাকে গলানো পর্যন্ত নিয়ে যাবেন, তখন শুধুমাত্র সে তার ভিতরের একটা সুপ্ত তাপ সেটা কি পরিবেশে নির্গত করবে। সেটাই আমি বলছি, যে গলনের তাপমাত্রা পর্যন্ত নেবার পর বস্তু নিজের লুকিয়ে থাকা তাপ কি করবে? বাইরে নির্গত করবে। সেটাকে আমি মনে করলাম সেটা হচ্ছে Q2। এবার আমরা জানি, এবার বস্তুটা কি তরল হয়ে গেছে। এবার ওই বস্তুটাকে আমরা যদি বাষ্পে পরিণত করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আরো তাপ দিতে হবে, আরো তাপ দিতে হবে।
তাহলে এখন বস্তুটির তাপমাত্রা কত বা লোহার তাপমাত্রা কত? 1000°C। এখন আমি মনে করলাম যে ওই লোহাটাকে যদি আমি বাষ্পে পরিণত করতে চাই, তাহলে আমাকে 3000°C পর্যন্ত কি করতে হবে? তাপমাত্রা উন্নীত করতে হবে বা তাপমাত্রা 3000°C পর্যন্ত 1000 থেকে বাড়াতে হবে। তাহলে এই তাপটা কিন্তু আপনাকে নিজেকে সরবরাহ করতে হবে। তার মানে আপনি বস্তুটাকে এখন কি বাষ্প করতে চাচ্ছেন, ছিল কি তরল, সেখান থেকে আপনি বাষ্প করতে চাচ্ছেন। তাহলে কি আপনি আবার কি করতেছেন? সেখান থেকে তাপ দিতেছেন। তাপ দিয়ে কি করলেন? তাকে তাকে হচ্ছে 3000°C মানে একদম বাষ্প পর্যন্ত নিয়ে গেলেন। তাহলে এই তাপটা কি আপনি কি করতেছেন? বাইরে থেকে দিতেছেন। এই তাপটা আপনি বাইরে থেকে দিচ্ছেন। আবার এই যে Q1 টাও কি আপনি বাইরে থেকে দিচ্ছেন। এবার যখন আপনি তাকে বাষ্পে নিয়ে যাবেন, তখন সে আবার নিজের ভিতরে থাকা কিছু সুপ্ত তাপ প্রকাশ করে দিবে। সেটাকে আমরা বলছি হচ্ছে Q4। তার মানে তাকে একদম বাষ্পে যখন পরিণত করতে যে তাপমাত্রা লাগে, ওই তাপমাত্রায় আপনি নিয়ে যাবেন, তখনই শুধুমাত্র সে আবার কিছু লুকিয়ে রাখা তাপ বাইরে নির্গত করবে, যেটাকে আমরা বলছি Q4। এবার একদম শেষ পর্যায়ে আপনি কি করতে পারেন? বাষ্পের তাপমাত্রাটা বাড়াতে পারেন। তাহলে বাষ্পের, মনে করেন যে বাষ্পে এখন কত ডিগ্রি আছে? 3000°তে। সেখান থেকে যদি আপনি অন্য কোনো তাপমাত্রায় নিতে চান, তাহলে আপনাকে আবার কি করতে হবে? বাইরে থেকে আবার তাপ দিতে হবে। সেটাকে আমরা বলছি হচ্ছে Q5, যেটা আবার কি করতে হবে আপনাকে? বাইরে থেকে দিতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি যেটা এখানে সূত্রটা লিখছি সেটা হচ্ছে বাইরে থেকে তাপ দিলে আমি কি বলছি? Q ইকুয়াল টু ms ডেল থেটা। তার মানে এই Q1 বলেন, Q3 বলেন, Q5 বলেন, এদের সূত্র কি? এদের সূত্র মানে বাইরে থেকে যেহেতু আমি তাপ দিচ্ছি, এদের সূত্র হচ্ছে ms ডেল থেটা। তবে একটু ঝামেলা আছে, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যখন একটি বস্তু, এখানে তো বস্তুটা কি ছিল? সলিড বা কঠিন ছিল। এখানে বস্তুটা Q3 এর সময় কি ছিল? তরল ছিল। এখানে Q4 Q5 এর সময় কি বস্তুটা? বাষ্প। এই অবস্থান ভেদে এস এর যে মান, এই এস এর মানটা ডিফারেন্ট হয়। মানে কঠিন অবস্থায় এক ধরনের এস, গলিত অবস্থায় বা তরল অবস্থায় এক ধরনের এস, এবং বাষ্পীভূত অবস্থায় আরেক ধরনের এস। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম যে যদি আমি বাইরে থেকে তাপ দিই, তাহলে আমার Q ইকুয়াল টু হবে ms ডেল থেটা। তাহলে সেটা কোনটা? Q1, Q3 এবং Q5। আচ্ছা, এবং যেটা বলছিলাম যে এই এস এর মানটা যখন আমার সলিড হবে তখন এস এর মানটা একটা হবে, যখন আমার লিকুইড হবে তখন এস এর মান আরেকটা হবে, যখন আমার বাষ্প হবে তখন এস এর মান হবে আরেকটা। আর বাকি থাকলো কে? বাকি থাকলো Q2 এবং Q4। মানে সে ভেতর থেকে, নিচ থেকে যে তাপটা বাইরে দিবে, এটাও হচ্ছে গলিত অবস্থায় একটা দিবে, এবং যখন সে বাষ্পীভূত তখন সে আরেকটা দিবে। তার জন্য কি সূত্র? তার জন্য সূত্র হচ্ছে যখন আমার গলিত অবস্থায়, তখন সূত্র হচ্ছে ভর ইনটু এলএফ, আর ফ্লুইড, ল্যাটেন্ট ইনটু ফ্লুইড। আর যখন আমার বাষ্পীভূত অবস্থা, তার জন্য আমার সূত্র হচ্ছে এম ইন্টু এল ভি। তার মানে তখন এম এস ডেল থেটা না, একটার জন্য এম ইন্টু এল এফ, আর একটার জন্য কি এম ইন্টু এল ভি। এম মানে কি? ভর। আর এল এফটা হচ্ছে যে শক্তি, মানে এটা হইতেছে শক্তির পরিমাণ যেটা সে বাইরে ছাড়বে। এটা হইতেছে আমাদের চার্ট থেকে আমরা দেখে নিব যে যখন ফ্লুইড বা গলিত অবস্থা বা লিকুইড অবস্থা থাকে তখন একটা হবে, আর যখন ভ্যাপর বা বাষ্পীভূত অবস্থা থাকে তখন হবে আর একটা। তো এই হচ্ছে আমার 5টা স্টেপের কথা আমি বললাম। তার মানে শুরুতে দেখবো যে বস্তুটি কি অবস্থায় আছে। এখন কথা হচ্ছে আপনাদের যখন প্রশ্ন আসবে তখন 5টা স্টেপে কি করতে হবে এরকম কোনো কথা নাই। মনে করলেন যে আপনার বস্তুটাকে আমি শুরুতেই দিয়ে দিলাম যে বস্তুটা কি আছে? লিকুইড আছে। তার মানে শুরুই হলো কিন্তু কোথা থেকে? স্টেপ 3 থেকে। আমার অলরেডি সে লিকুইড আছে, সেখান থেকে আমি ভ্যাপর করব। তাহলে আমি মনে করলাম যে সেখান থেকে ভ্যাপর করতে কি, তাহলে আমার স্টেপ 3 আর স্টেপ
4। আমি মনে করলাম যে বস্তুটা সলিড আছে, তার মানে স্টেপ 1 এ, সেখান থেকে আমি লিকুইড করব, তাহলে স্টেপ 1 এন্ড স্টেপ 2। আচ্ছা, এরকম ভাবে হইতেছে আমাকে দেখতে হবে যে বস্তুটা কি কোন অবস্থায় আছে এবং সেই অনুযায়ী হইতেছে আমাকে ওই স্টেপ গুলো ফলো করতে হবে। আমি একটু অফ করে দিই এগুলো। আচ্ছা, আচ্ছা তাহলে আমি, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা কি শুনছেন? হ্যালো? Yes, sir. আচ্ছা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? হ্যাঁ, জি স্যার দেখা যাচ্ছে স্যার। এখানে যেটা যাচ্ছে। বলতেছে, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমার একটা অয়েল, অয়েল মানে কি, একটা হচ্ছে আমার তেল, যার ভর কত 0.95 কেজি, যেটাকে উত্তপ্ত করা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং যার জন্য আমার তাপ লাগছে কত, আমার হচ্ছে এত পরিমাণে তাপ প্রয়োজন হয়েছে। এটা খুব সাধারণ একটা অঙ্ক, এবং আমাকে বলছে যে আমাকে সেখান থেকে ওই যে অয়েল বা ওই যে তেল, ওই তেলের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপটা বের করো। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে আমার এটা হচ্ছে ভর এম, এটা হচ্ছে আমার ডেল্টা থেটা কি, যতটুকু আমি তাপমাত্রা বাড়িয়েছি, তার মানে 75 মাইনাস কত, 20, 20 থেকে 75 এ নিয়েছে। এবং আমার যে তাপ, এই তাপের পরিমাণটা কি, তাপের পরিমাণটা হচ্ছে কিউ। সবসময় খেয়াল রাখবেন যে তাপটা কি জুলে দেয়া আছে নাকি কিলো জুলে দেয়া আছে। যদি জুলে দেয়া থাকে তাহলে ঠিক আছে, আর যদি কিলো জুলে দেয়া থাকে আমাকে 1000 দিয়ে গুণ করে জুলে নিয়ে আসতে হবে। এবার আমাকে বলছে যে সেখানে এসটা বের করো বা স্পেসিফিক হিটটা বের করো। তাহলে আমি জানি কি, আমি জানি কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। তাহলে কিউ এর মান আমি দিলাম, এম এর মান 0.95 কেজি, এম অবশ্যই কেজিতে বসাতে হবে, এস দিলাম, এবং এখানে হইতেছে কি দিলাম, 55 দিলাম, কারণ 75 মাইনাস 20 কত, 55। এবং সেখান থেকে কিন্তু আমি ইজিলি এস এর মানটা কি করতে পারি, বের করে নিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে হচ্ছে দেখাইছে, এখানে আমি ওই যে এমএলভি আর এমএলএফ দেখাইছে, যেটা আমরা একটু আগেই দেখে আসছি। আচ্ছা, এই চারটা একটু বুঝাই দিই আমাকে একটু, সরি, মুছে দিতে হবে, নাহলে বোঝা যাচ্ছে না। এই চারটাতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আহ একটু দেখাই, এখানে হচ্ছে বিভিন্ন বস্তু দেয়া আছে, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো দেয়া আছে। আমি একটু পানি নিয়ে আসি, পানি, আয়রন, এগুলো একটু দেখাই। এগুলো একটু দেখাই, যেমন পানির জন্য গলন তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। পানি 0 ডিগ্রি সেলসিয়াস বা তাপমাত্রায় কি একদম লিকুইড অবস্থায় থাকে। যদি 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম হয় তাহলে সেটা কি গলে যায়, মানে সরি, তখন সেটি বরফ হয়ে যায়, মানে সলিড হয়ে যায়। আচ্ছা, আর পানি কত তাপমাত্রায় বাষ্পীভূত হয়, তার বয়লিং তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে পানি 100 ডিগ্রি সেলসিয়াসে কি হয়ে যায়, বয়েল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। আয়রনের জন্য দেখেন, আয়রনের জন্য গলন তাপমাত্রা কত, 1808 ডিগ্রি সেলসিয়াস, মানে আয়রনটা গলে যায় কততে, 1808 ডিগ্রি সেলসিয়াসে কি হয়ে যায়, আয়রনটা গলে যায়। কিন্তু আয়রনের জন্য বাষ্পীভবনের তাপমাত্রা কত, মানে আয়রনকে যদি আমি বাষ্পে পরিণত করতে চাই তাহলে আমার কত দেওয়া লাগবে, 3023 ডিগ্রি সেলসিয়াস, 3023 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে একটু সিলভার দেখেন, সিলভার যদি গলাতে চাই তাহলে কত, 961 ডিগ্রি সেলসিয়াস। আর সিলভার যদি আমি বাষ্পীভূত করতে চাই তাহলে আমার কত, 2193 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা। ঠিক একইভাবে অন্যগুলো যদি আমরা একটু অন্য চার্ট এগুলো যদি একটু দেখি, দেখেন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমার পানির জন্য এই কিলো ক্যালোরি বাদ দেন, আমরা যেহেতু সবকিছু জুলে হিসাব করতেছি তো জুলেই দেখবো। তো পানির জন্য যখন, ওই যে আমি বলতেছিলাম না যে সুপ্ত তাপ, সুপ্ত তাপ মানে পানি যখন আপনি তাকে গলাবেন, মানে মানে কি বলা যায়,
একটা বস্তুকে যখন আপনি একদম লিকুইডে পরিণত করে ফেলবেন, লিকুইড, আমি আয়রনের ক্ষেত্রে বলতেছিলাম যে লোহা একদম লিকুইডে পরিণত করে ফেলবেন, তখন লিকুইডে পরিণত করার পর সে তার নিজের ভিতরে থাকা কিছু শক্তি বাইরে ছেড়ে দেয়। তাহলে আয়রনের জন্য সেটা কত? আয়রনের জন্য সেটা হচ্ছে 289 কিলোজুল। 289 কিলোজুল মানে তাহলে 289 কিলোজুল যদি হয়, তাহলে জুলে কত হবে? 289 ইন্টু 1000। ঠিক একইভাবে যখন আপনি সেটাকে এই যে বাষ্পে পরিণত করে ফেলবেন, ভ্যাপোরাইজেশন বা বাষ্পে পরিণত করে ফেলবেন, তখন বাষ্পে পরিণত করে ফেললে তার জন্য আমার সে কত তাপ তখন ছেড়ে দিবে পরিবেশে? পরিবেশে ছেড়ে দিবে 6340 কিলোজুল। তার মানে জুলে নিতে হলে আমাকে কি 6340 ইন্টু 1000 সেটা করতে হবে। ঠিক একইভাবে যদি আমি একটু সিলভারের ক্ষেত্রে দেখি, সিলভার যখন আপনি গলায় ফেলবেন, একদম গলনাঙ্কে নিয়ে যাবেন, মানে 961 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাকে নিয়ে যাবেন, তখন সে কি নিজের ভিতরে থাকা কিছু সুপ্ত তাপ কি করবে? ছেড়ে দিবে, এবং সেটা হচ্ছে কি 88 কিলোজুল। তার মানে 88 ইন্টু 1000 জুল। ঠিক একইভাবে যখন আপনি তাকে বাষ্পে পরিণত করতে যাবেন, তখনও সে কিছু কি করবে? নিজের ভিতরে থাকা শক্তি ছেড়ে দিবে, সেটা হচ্ছে কত? 2300 কিলোজুল বা 2300 ইন্টু 1000 জুল। ঠিক আছে, আচ্ছা। এবার আমি একটা জিনিস পড়ায় আমার 40 মিনিট প্রায় রানিং মানে শেষ হয়ে যাচ্ছে, এরপর আমি আবার আবার নতুন করে আপনাদের জয়েন করতে হবে, তখন আমি ম্যাথ করাবো। তার আগে আমি একটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা পানির জন্য আমরা জানি, একটু আগেই বলতেছিলাম যে একটি বস্তু তিন অবস্থাতে নরমালি থাকতে পারে, সেটি হচ্ছে যে কঠিন, তরল, বায়বীয়। তাহলে আয়রনের, আমি যদি লোহার কথা চিন্তা করি, লোহা কঠিন হলে কঠিন বলি, আমরা যদি বলি যে লোহাটা লিকুইড হয়ে গেছে তাহলে আমি বলি যে তরল লোহা, আর যদি বলি যে লোহাটা বাষ্পীভূত হয়েছে তাহলে বলি যে বাষ্পীভূত লোহা। কিন্তু পানি, এর জন্য আমরা প্রত্যেকটার আলাদা আলাদা নাম দিই। যেমন পানিটা যদি কঠিন অবস্থায় থাকে আমরা তাকে কি বলি? কঠিন পানি, না আমরা তাকে বলি বরফ। পানিটা যদি লিকুইড বা তরল অবস্থায় থাকে তাহলে আমরা তাকে পানিই বলি। আর যদি পানিটা বাষ্প হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়, তখন আমরা ওটাকে কিন্তু বাষ্প বলি। কিন্তু অন্যগুলোর কিন্তু তিনটা আলাদা অবস্থার জন্য আলাদা নাম নাই। যেমন সলিড লোহা, মানে কঠিন অবস্থায় আছে লোহা, লোহা তরল হয়েছে, লোহা বাষ্পীভূত হয়েছে, তিনটা তিনটাই লোহা, জাস্ট অবস্থার নাম বললাম। কিন্তু পানির জন্য আমরা কি বলি? পানির জন্য হচ্ছে বলি বরফ একবার বলি, আরেকবার বলি কি, আরেকবার বলি হচ্ছে আমরা আর পানি যখন তরল অবস্থা থেকে, আরেকবার কি বলি? বাষ্প বা ভ্যাপর। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন পানির জন্য তাপমাত্রাটা কত? পানির জন্য মেল্টিং তাপমাত্রা 0°C। তার মানে কি? মানে পানিটা ছিল কি, আমরা যদি সলিড থেকে আসি, একদম সলিড থেকে, তাহলে পানি সলিড মানে কি? সে হচ্ছে বরফ। আর বরফ কি 0°C, মানে মাইনাসে থাকলে হচ্ছে পানিটা কি থাকে? -ডিগ্রি সেলসিয়াসে থাকলে হচ্ছে পানিটা কি থাকে? বরফ থাকে। তার মানে যখন সলিড তখন তার টেম্পারেচার কত? মাইনাস। যখন সে লিকুইড, মানে এখন সে কি পানি, তার মানে তখন তার টেম্পারেচার কত? এখন সে কি ওয়াটার, এখন হচ্ছে সে ওয়াটার। তাহলে এখন তার টেম্পারেচার কত? 0°C। আর যখন 100°C হয়ে যাবে তখন সে কি? তখন হচ্ছে সে বাষ্প। তখন হচ্ছে সে বাষ্প, যেটাকে আমরা কি বলবো? যেটাকে আমরা বলবো হচ্ছে কি ভ্যাপর। ঠিক আছে, এই জন্য ওইখানে বলছে যে পানির গলনাঙ্ক কত বা মেল্টিং পয়েন্ট হচ্ছে 0°C। কারণ কি, পানি যদি শক্ত থাকতে হয় তাহলে কততে থাকতে হবে? মাইনাসে থাকতে হবে, বা সলিড থাকতে হলে কি মাইনাসে থাকতে হবে। কিন্তু আয়রন দেখেন তো, আয়রন কিন্তু নর্মালি এমনি তাপমাত্রায় কি থাকে? এমনি তাপমাত্রায় সে শক্তই থাকে, কিন্তু যদি 1808°C পর্যন্ত তাকে আমি নিয়ে যেতে পারি তাহলে সে গলে যাবে। যদি আমি 3023°C পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে সে কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে। কিন্তু পানি সে 0°C এমনিতেই কি থাকে? পানিই থাকে, মানে তরল থাকে। কিন্তু যদি মাইনাসে নিয়ে যেতে পারি তাহলে কি থাকে? সলিড থাকে। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের মোটামুটি এইগুলো একটু পড়া শেষ হলো। ঠিক আছে, এগুলো পড়া শেষ হয়েছে। তো এবং আমি বলতেছিলাম যে তিন অবস্থার জন্য কিন্তু আমার স্পেসিফিক হিট বা এস এর মান আলাদা হবে। মানে বরফের জন্য এস যা হবে, পানির জন্য এস তা হবে না। পানির জন্য আমরা এস দেখে আসছিলাম 4200, বরফের জন্য সেটা 4200 না, সেটা হয়তো 2100। আবার বাষ্পের জন্য আবার এসটা কি হবে? আলাদা হবে। তো এগুলো হচ্ছে আমরা দেখে আসছি। তো এরপরে হচ্ছে আমরা এই গ্রাফটা এবং এই কয়েকটা ম্যাথ আছে, একটাই ম্যাথ আছে এখানে দেওয়া আছে, এই ম্যাথটা হইতেছে একটু বুঝবো। আমার সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো